আপনার দলের মধ্যেও বসে আছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলতে চাই, আপনি যে এই মিডিয়াতে জুলাইয়ের কথা বাদ দেওয়ার জন্য, মুছে ফেলে দেওয়ার জন্য কিছু লোককে অ্যাপয়েন্টমেন্টই করলেন জামাতকে অ্যাসাসিনেট করার জন্য, এতে লাভবান কে হবে? এতে লাভবান হবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। ক্ষতিগ্রস্ত কে হবে? জুলাই। তাহলে আপনি যদি জুলাইকে অন করেন, আপনি সংসদে বলতেছেন সবাই মিলে এই দেশটাকে গড়ব, তাহলে এই আমরা টিভিতে এই চিত্র দেখতেছি কেন? তার মানে আপনার দলের মধ্যেও বসে আছে, আপনার দলের মধ্যেও বসে আছে। কি ভাষা বললে সরকার শুনবে আপনাদের আহাজারি, এটাই বসে থেকে এখানে শুনতেছিলাম। আজ জুলাইয়ে যখন 5ই আগস্ট, সেদিন হাঁটতে হাঁটতে গণভবনে ঢুকেছিলাম একটা বিরাট আশা নিয়ে, আমার 10 বছরের ছেলেকে নিয়ে। ওকে বললাম আজকে দেশ স্বাধীন হয়েছে। ও আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে তার কোনো লোক মারা যাবে না? না বাবা। বললাম না। কোনো লোক অন্ধ হবে না? আমি বলছিলাম না। তা আজকে এখানে দাঁড়ায় মনে হচ্ছে সেদিন আমি আমার ছেলেকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা মিথ্যা। হবিগঞ্জে কেন গতকালকে একটা ছেলের চোখ হারাতে হলো? তার মানে রাষ্ট্র সংস্কার চেয়েছিলাম, তা হয়নি, ক্ষমতার হাত বদল হয়েছে। এটা তো আশা ছিল না 5ই আগস্টের। তবে আপনাদের জন্যে, আপনারা যারা রক্ত দিয়েছেন, এদেশ স্বাধীন করছেন, তাদের একটা প্রাপ্তি আছে। সেই প্রাপ্তি হচ্ছে আজ 55 বছরে ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে ভয় পায়নি, এবং ইন্ডিয়া কোনোদিন ভাবেনি যে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোনো রাজনৈতিক দল এগিয়ে আসবে। আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত বলে যে জামাতে ইসলাম ইন্ডিয়াতে কি করাইছে? আন্দোলন করাইছে। তাহলে এ থেকেই প্রমাণ হয় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ রক্ষা করতে পারে, সেটাই বাংলাদেশ জামাতে ইসলামী এবং আমাদের আমির ডক্টর শফিকের হাতই হচ্ছে এদেশের বাংলাদেশের মাটিকে যে কোনো শকুনের হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট, ইনশাল্লাহ। আর আমি বিশ্বাস করি এদেশে ওনার কথাতেই বলতে ধানায় পানায় না, বিএনপির এই জুলাই সনদ বাস্তবায়ন না করে, বিচার না করে কোনো উপায় নেই। কিন্তু বিএনপি কি আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করবে কি না, এটা বিএনপির আজকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে 2 বছর পরও আমরা আর কোনো বিচারের নামে টালবাহানা দেখতে চাই না। জুলাই শহীদদের সাথে কোনো অপমান, অপদস্থ কোথাও আমার জুলাইয়ের এক মা কাঁদবে কেন? এই কান্নার পানিকে আপনি প্রধানমন্ত্রী শুনতে পান না? আজ এতদিন পর বের হলো, কি বের হলো? সাতক্ষীরায় জামাতের নেতাদের ঘর বাড়ি ওপার থেকে ইন্ডিয়ান সৈন্যরা এসে ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে। তাহলে একটা দলকে আর একটা দেশ এই দলকে অন করতেছে কেন? কারণ এই দলটাই হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র দল, যারা আল্লাহর বিশ্বাস ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছু করে না। আজকে তার দায়িত্বে আপনারা এসেছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, এবং এই জমিনে আর কোনো সন্তানকে যেন রক্ত দিতে না হয়, কোনো সন্তানকে অন্ধ হতে না হয়। আওয়ামী লীগের কোনো প্রেতাত্মার এ দেশে কোনো জায়গা নেই, এই পরিষ্কার কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বুঝবেন, নাহলে আপনার পরিণতিও ওই একই রকম হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ইনশাল্লাহ ইনকলাব জিন্দাবাদ, এবং বাংলাদেশে এই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই প্রায় অবগত আছেন, আমার একমাত্র ছেলে ফারহান ফাইয়াজ, সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিল। 2024-এর 18ই জুলাই ধানমন্ডি 27 নম্বরে সে আন্দোলনে তার বন্ধুদেরকে নিয়ে সামিল হয়। তার আগে সে কিন্তু 1 জুলাই থেকে, আপনারা প্রায় সবাই জানেন, 1 জুলাই থেকে যেখানে সারা দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুহুর্মুহু ধ্বনি উচ্চারিত হচ্ছিল যে কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, তো সেই
স্লোগানগুলো কিন্তু বাচ্চাদের মনে, ফারহান ফায়াজ ছিল 17 বছরের শিশু, ওদের মনে দাগ কেটেছিল। তো ফারহান ফায়াজ অত্যন্ত মেধাবী ছিল, তার কিন্তু গভর্নমেন্ট জব করার ইচ্ছা ছিল না, সুতরাং কোটা সংস্কারে তার কিছু যেতে আসতো না। বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ সে এখন হয়তো ইউকেতে পড়াশোনা করতো, এটাই তার ইচ্ছে ছিল। কিন্তু সে কেন আন্দোলনে গিয়েছিল? যখন দেখলো যে তার সিনিয়র ভাইদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দমন পীড়ন করতেছে আওয়ামী সন্ত্রাসী বাহিনী, আওয়ামী পেটুয়া বাহিনী, এই জিনিসগুলো তারা মেনে নিতে পারে নাই। এবং যার পরিপ্রেক্ষিতে 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন রাত্রিবেলায় ছাত্রছাত্রীদেরকে আওয়ামী পেটুয়া বাহিনী নির্বিচারে অত্যাচার করে বের করে দিচ্ছিল, তখনও কিন্তু ফারহান ফায়াজ ঘরে বসে থাকে নাই। সে নিজে ড্রাইভ করে গাড়ি নিয়ে চলে গিয়েছিল তার ভাইদেরকে সেভ করার জন্য। কারণ ঢাকা রেসিডেন্সিয়ালের অনেক স্টুডেন্ট, তাদের সিনিয়র ভাইরা ভার্সিটির ওদের বড় ভাই, ওদের ডাকে বা ওদের সাথে ওদের একটা কানেকশন ছিল, সেই সুবাদে সে চলে গিয়েছিল। তারপরে আবু সাইদ রংপুরে যখন প্রথম শহীদ হয়, সেই দিনও সে গণভবনের সামনে তার বন্ধুদেরকে নিয়ে আন্দোলনে সে সামিল হয়েছিল। এবং সেই দিন সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল 16 তারিখে। ফেসবুকে সেই পোস্টে লিখেছিল যে সাদা পোশাকের দল, ওরা দুর্দম, ওরা দুর্দার, ওরা মানে না কোনো অন্যায় অবিচার। ওদের কলেজের ড্রেসটা ছিল সাদা, ওরা ওইভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছিল। তখন 16 তারিখে ওকে টার্গেট করে ফেলেছিল ফেসিস্টরা, যার পরিপ্রেক্ষিতে 17 তারিখ আমরা সবাই জানি যে আশুরার বন্ধ ছিল, ওই দিন ঢাকা শহরে কোনো প্রটেস্ট হয়নি। আর 18 তারিখ যেদিন কমপ্লিট শাটডাউন চলতেছিল, সেই দিন সে তার আশেপাশের কলেজ, সেন্ট জোসেফ রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সেই কলেজের তার বন্ধুদেরকে নিয়ে এসে, সে যেহেতু বিভিন্ন ক্লাবের সাথে জড়িত ছিল, তার কানেক্টিভিটি বেশি ছিল, সবাইকে নিয়ে সে আন্দোলনে সামিল হয় 18 তারিখে। এবং সেই দিনই তাকে একদম টার্গেট করে বুকের মধ্যেখানে গুলি করে হত্যা করা হয়। একটি মাত্র বুলেট আমার প্রাণপ্রিয়, আমার কলিজার টুকরো, আমার একমাত্র ছেলের জীবন প্রদীপটা নিয়ে কেড়ে নেয়। আজকে দেখেন 2 বছর হয়ে গেল, আমরা এই জুলাই মাস প্রতিদিনই আমাদের বুকে রক্তক্ষরণ হয়, কিন্তু জুলাই মাসটা আসলে আমরা আমাদের মধ্যে নেই, থাকতে পারি না। আমার পরিবার এখনও ট্রমা থেকে বেরোয় আসতে পারে না। আমার একমাত্র মেয়ে এই জুলাই মাসে, তাকে আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছি না। সে প্রতিদিন বিভিন্ন রকমের কান্না জড়িত বা অনেক আপসেট। আমরা বলতে আমি নিজেও অসুস্থ, বিশেষ করে এই প্রায় জুলাই মাসে আসার পর থেকে আমি শারীরিকভাবে সব কিছু তো মনের সাথে সম্পর্ক হয়ে, আমি নিজেও সুস্থ নাই। তো সুতরাং আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করব যে যাদের ত্যাগের বিনিময়ে এই যে প্রায় 1400 শহীদ এবং 22,000 জুলাই যোদ্ধা, এদের ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, আজকের এই সংসদ, ইভেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজেও তো রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টুডেন্ট ছিলেন, আপনার কলেজেরই ছোট ভাই ফারহান ফায়াজ। সুতরাং তাদের স্বপ্নটা যেন বাস্তবায়ন হয়, গণভোটের রায়টা যেন বাস্তবায়ন হয়, এবং যেই অন্যায়, যেই বৈষম্যহীন, যেই বাংলাদেশের জন্য আমার ছেলেরা জীবন দিয়েছিল, সেই রকম সুন্দর একটা বাংলাদেশ এবং সুন্দর ন্যায় বিচার যেখানে প্রতিষ্ঠা পায়, সেই রকম একটা সুন্দর বাংলাদেশ আমরা মাননীয় সরকারের প্রধান হিসেবে আপনার কাছ থেকে আশা করব। তবেই আমি মনে করব যে জুলাই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের প্রত্যাশা পূরণ হবে। এবং আপনি এই কাজটা, মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটা করে আপনি কিন্তু, আমি আমার একটা বক্তব্য আগেও বলেছিলাম যে ইতিহাসের মহানায়ক হতে পারবেন। এবং আপনি শুধু ইতিহাসের মহানায়ক না, আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে পরিচিত হতে পারবেন। এই আমার শহীদ পরিবারের পক্ষ থেকে আকুতি। প্লিজ আপনি জুলাই গণভোট এবং জুলাই যেই রাষ্ট্র কাঠামোর যে সংস্কার, সেটা একটু করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।